আলী জানতে চায় কনভয় কতটা বিরাট হতে পারে। কমান্ডার বলেন, আমরা যতদূর জানতে পেরেছি তাতে মনে হয় কনভয় খুব একটা বড় হবে না, কেননা তাদের লক্ষ্য কেবল এই অঞ্চলের গ্রামগুলোই। তারা চাচ্ছে গ্রামবাসীদের এমনভাবে শাস্তি দিতে যাতে প্রাণ ভয়ে আমাদের আর সাহায্য না করে। ধারণা করছি ওতে কিছু ট্যাঙ্ক, কিছু কামানবাহী গাড়ি আর 200-র মতো সৈন্য রয়েছে। আলী জানালো, যদিও আমাদের যাত্রা অনেক দূরে, তবুও আজকের রাতটা আপনাদের সাথেই কাটাবো। আলী জানতে পারল মুজাহিদদের কাছে গোলাবারুদ খুব একটা নেই। এই অভিযানে অবশ্য গোলাবারুদ তেমন বেশি লাগবেও না, বলে আলী। কমান্ডার আলীর কথা মনোযোগের সাথে শোনেন। আলী আরো বলল, আমার মাথায় অভিযানের একটা নতুন কৌশল কাজ করছে। এই ধরনের অভিযানে গোলাবারুদের খুব একটা দরকারও হয় না। আলী অভিযানের বিস্তারিত ব্যাখ্যা দেওয়ায় কমান্ডার আনন্দে উচ্ছ্বসিত হয়ে গেলেন। বললেন, এত অল্প বয়সে তোমার এত বুদ্ধি, আলহামদুলিল্লাহ। তোমার পরিকল্পনা শুনে তো মনে হচ্ছে এ ধরনের অভিযানে গোলাবারুদ ছাড়াই কামিয়াব হওয়া সম্ভব। আলীর পরামর্শ অনুযায়ী কমান্ডার জোগাড় করলেন কয়েকজন কৃষক এবং মাটি খোঁড়ার কয়েকটি হাতিয়ার। সন্ধ্যার অন্ধকার নামতেই দুশমনদের আসার পথে তারা বোমা পুঁততে দিল। এরপর সেখান থেকে 3 ফালং দূরে একটা গর্ত খুঁড়তে লেগে গেল। রাত 10টার মধ্যে কয়েক ফুট চওড়া, কয়েক ফুট গভীর গর্তটি খোঁড়া শেষ হলো। কয়েকজন মুজাহিদ কাঠ কেটে এনে গর্তের উপর বিছিয়ে দেয়। তারপর ওরা এমন ভাবে মাটি দিল যে এখানে কোনো গর্ত খোঁড়া হয়েছে বোঝাই মুশকিল হয়ে পড়ল। বাড়তি কাঁচা মাটিগুলো পর্যন্ত দূরে ফেলে দেওয়া হলো। ফলে এতটুকু সন্দেহে আর কোনো অবকাশ রইল না। এ জায়গা থেকে 2 ফালং দূরে নিম্নভূমি। আলী কমান্ডারকে পরামর্শ দিল, এই নিচুতেও যদি বিশাল আর একটা গর্ত খোঁড়া যায় তাহলে দুশমনদের কমসে কম 2টো ট্যাঙ্ক হুমড়ি খেয়ে পড়বে। কেননা নিম্ন ভূমির কারণে ট্যাঙ্ক যে গর্তের দিকে পতিত হতে যাচ্ছে তা পেছনের ট্যাঙ্ক বুঝতেই পারবে না। অন্যরা বুঝতে পারলেও ব্রেক কষার সুযোগ পাবে না। একটা লন্ডভন্ড কাণ্ড হয়ে যাবে। কমান্ডার ইব্রাহিম আলীর কথায় একমত হয়ে এখানেও একটা গর্ত খোঁড়ার ফয়সালা নিলেন। যদিও মুজাহিদরা ক্লান্ত হয়ে পড়েছিল, ঘুম পাচ্ছিল তাদের, তবু কয়েক ঘন্টার মধ্যে বিশাল এক গর্ত খুঁড়ে তার উপর ছাদ দিয়ে রাস্তাটা পুরোপুরি সমান করে ফেলল তারা। মুজাহিদরা কেবল ঘন্টাখানেক শুয়েছে। কমান্ডার ইব্রাহিম তাদের জাগিয়ে দিলেন ফজরের নামাজের জন্য। আগের রাতে তিনি গ্রামবাসীদের বলে দিয়েছিলেন সেহরি খাবার সময় তারা যেন গ্রাম ছেড়ে দিয়ে পাহাড়ে আশ্রয় নেয়। এই কারণে দেখা গেল সকাল হতে না হতেই পুরো গ্রাম খালি হয়ে গেছে। সকালের দিকে যখন বিমানগুলো বোমিং করতে এলো তখন সেখানে একটি প্রাণীও আর নেই, চলে গেছে সবাই। বোমার প্রচন্ড আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হতে লাগলো গ্রাম। কোথাও কোথাও আগুনও লেগে গেছে, কিন্তু বোমায় কোনো জনের ক্ষতি হলো না। আলী সহ অন্যান্য মুজাহিদ ফজরের নামাজ শেষ করার পর রাস্তার 2 ধারে ওত পেতে দুশমনদের অপেক্ষা করতে লাগলো। দুশমনদের হামলায় একটা সাধারণ নিয়ম হচ্ছে যে যে গ্রামের উপর তারা চওড়াও হবে সর্বপ্রথম সেখানে বিমান থেকে বোমা হামলা চালাবে। তারপর ট্যাঙ্ক কামান দিয়ে পুরো গ্রাম ঘেরাও করে বাদবাকি মানুষজন শেষ করে ফেলবে, গণহত্যা চালাবে। অল্প কিছুক্ষণের মধ্যে ওদের কনভয়েগুলো আসা শুরু হলো। ট্যাঙ্ক থেকে আশপাশের পাহাড়ে গোলাগুলি অব্যাহত থাকলো, যেন পাহাড়ের যদি কোনো মুজাহিদ সৈন্য লুকিয়ে থাকে তা পালিয়ে যাবে, কনভয়ের কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু মুজাহিদরা তো লুকিয়ে আছে বিরাট বিরাট পাথরের টুকরো দিয়ে ঘেরা মোচার মধ্যে। বড় বড় ঝোপ ঝাড়ের আড়ালে। দুশমনেরা তাদের ঠাহর করতে পারল না। মুজাহিদরা দুশমনদের ধ্বংসের দৃশ্য দেখার জন্য দারুণ উতলা। এমনই মুহূর্তে প্রথম ট্যাঙ্কটা
বারুদের সুড়ঙ্গের কাছাকাছি এসে গেল। আবার বুকে উত্তেজনায় টিপ টিপ। তারপর দেখতে না দেখতেই ট্যাঙ্কের চাপে প্রচন্ড শব্দে বোমা বিস্ফোরিত হলো। ট্যাঙ্ক যেন টুকরো টুকরো হয়ে আকাশে উড়তে লাগলো। কনভয়ের প্রথম অংশ থেমে গেল। আশেপাশের পাহাড়ের উপর গুলিও শুরু হলো। যখন দুশমনদের ধারণা হলো কোনো কিছুই আর অবশিষ্ট নেই, তখন তারা গাড়ি থেকে নেমে নিহতদের সরাতে লাগলো। সামনের দিকের রাস্তায় বোমা আছে কিনা তাও চেক করতে লেগে গেল। আলী প্রথমেই মুজাহিদদের বলে দিয়েছিল, দুশমনদের উপর আক্রমণ চালানো হবে একেবারে শেষের দিকে, এই জন্য কোনো মুজাহিদ যেন আগে ভাগে গুলি না চালায়। যদি প্রথম দিকে গুলি চালানো হয়, দুশমনরা ভেগে যাবার সুযোগ পাবে এবং তাদের কোনো বড় ধরনের ক্ষতিও আমরা করতে পারবো না। সার্চ টাচ করে হামলার জবাব না পেয়ে দুশমনদের একিন হলো সামনের দিকের রাস্তা সাফ এবং পাহাড়ের উপরও কোনো মুজাহিদ নেই। ফলে ওরা সামনের দিকে এগোতে থাকলো। কিন্তু খুব একটা দূরে যেতে না যেতেই ওদের অগ্রবর্তী ট্যাঙ্ক খুঁড়ে রাখা গর্তের ছাদের উপর হুড়মুড় করে পড়ে গেল। সৈন্যরা তাড়াতাড়ি আশেপাশে পর্যবেক্ষণ চালিয়ে গ্রামের দিকে দ্রুত ধাবিত হলো। ট্যাঙ্ক এবং কনভয়ের অন্যান্য গাড়ি গর্তে পড়ার ভয়ে রাস্তা ছেড়ে চলতে লাগলো। কিন্তু নিম্নভূমিতে তো খুঁড়ে রাখা আছে গর্ত, তা এড়িয়ে চলা সম্ভব ছিল না। কিছু সৈন্য নিম্নভূমি পর্যবেক্ষণের জন্য নেমে গেল। আলী ওইসব জায়গায় গর্ত গভীর করে খোঁড়ার ব্যাপারে বিশেষ নজর দিয়েছিল কেউ যেন বুঝতেই না পারে যে এখানে গর্ত করা হয়েছে। ট্যাঙ্ক নিম্নভূমি পার হয়ে যেই মাত্র সামনে অগ্রসর হয়েছে, অমনি ডিগবাজি খেয়ে গর্তে পড়ে গেল। পেছনে চলতে থাকা ট্যাঙ্কটিও পড়ল। আলী এবং ইব্রাহিম মুজাহিদদের আগেই বলে দিয়েছিলেন, যেই মাত্র দুশমন কামানবাহী গাড়ি থেকে নামবে অমনি ফায়ার শুরু করবে। দুশমনরা চিন্তা মুক্ত অবস্থায় রাস্তা তৈরির জন্য বাইরে এলো। মুজাহিদরা দুই দিক থেকে গুলি শুরু করলো। গুলি খেয়ে মাটিতে ছটফট করতে লাগলো দুশমনগুলো। অনেকেই পটল তুললো, কেউ বা গাড়িতে আশ্রয় নিল। ওদিকে মুজাহিদদের কাছে অবশ্য এতটা গোলা বারুদ ছিল না যা দিয়ে ট্যাঙ্ক কিংবা কামানবাহী গাড়ির ক্ষতি করা যায়। তবুও তিনটি ট্যাঙ্ক আটকে গেল গর্তের মধ্যে। সম্পূর্ণ ধ্বংস হলো একটা। অন্তত 20 জন সৈন্যের খতম হলো। মুজাহিদদের পক্ষ থেকে ফায়ারিং শেষ হলে দুশমনরা লাশ ওঠানোর কাজ শুরু করলো। কমান্ডার ইব্রাহিম আর আলীর খুশির সীমা নেই, এই জন্য যে এই অভিযানে তারা দুশমনদের জান এবং মাল দুই দিক থেকেই ভালোভাবে ক্ষতি করতে পেরেছে। তারা 3টি ট্যাঙ্ক পর্যন্ত ফেলে রেখে ভেগে গেছে। তাদের চলে যাবার পর পাহাড়ে ধ্বনিত হতে লাগলো নারায়ে তাকবীর। তবু আলীর মধ্যে একটা দুঃখ, যদি হাতিয়ার পরিমাণ মতো থাকতো তাহলে আজকে বিরাট সাফল্য লাভের সম্ভাবনা ছিল। বিপুল পরিমাণে শত্রু সৈন্য খতম করা যেত। মুজাহিদদের হাতিয়ার কম থাকার কারণে বেশ কিছু শত্রু সৈন্য হাতিয়ার সহ ভেগে যেতে পেরেছে। জোহরের ওয়াক্ত হয়ে গেছে। আলী তার নিজের মুজাহিদ গ্রুপের কেন্দ্রে এসে পৌঁছলো। টহলরত মুজাহিদরা তার পরিচয় নিয়ে প্রবেশের অনুমতি দিল। এই কেন্দ্রের কমান্ডার হচ্ছেন ওমর, আফগান সরকারের সামরিক বাহিনীর যিনি ছিলেন লেফটেন্যান্ট। যখন রুশ সামরিক বাহিনী আফগানিস্তানে প্রবেশ করলো, ঠিক তখনই তিনি আফগানিস্তান সামরিক বাহিনী থেকে বেরিয়ে এসে মুজাহিদ বাহিনীতে ঢুকে পড়েন। যখন থেকে এখানে কেন্দ্র করা হয়েছে তখন থেকেই এখানকার তিনি ইনচার্জ। এই কেন্দ্রের অধীনে অবশ্য আরো কয়েকটি ছোট ছোট কেন্দ্র আছে। কমান্ডার ওমর আলীকে চট করে ভেতরে ডেকে নিলেন। ব্যক্তিগত বিষয়ে খোঁজ খবর নেওয়ার পরই বললেন, ওয়্যারলেসের মাধ্যমে তোমার আসার খবর আমি আগেই পেয়ে গেছি, কিন্তু আসতে তোমাদের 2-3 দিন দেরি হয়ে গেছে। আলী আসার পথে সব ঘটনা কমান্ডারকে খুলে বলল, যে কারণে পৌঁছতে 2 দিন দেরি হয়ে গেছে। কমান্ডার ওমর সব ঘটনা শোনার পর বললেন, সত্যি?
তোমরা বিরাট ধরনের কাজের আঞ্জাম দিয়ে এসেছো, কিন্তু চিফ কমান্ডারের হুকুমে হুবহু আনুগত্য করে সময় মতো এখানে পৌঁছানোর দরকার ছিল। গত 2 দিনই আমরা তোমাদের জন্য দুশ্চিন্তায় ছিলাম। আমরা তোমাদের হায়ার কেন্দ্রে পৌঁছে দেব। তোমরা কাজ কিভাবে করবে, কোন ছদ্মবেশ ধারণ করবে, সেটা অবশ্য সেখানে পৌঁছানোর পর বুঝতে পারবে। যাও, এখন বিশ্রাম করো গিয়ে। রাত 4টার দিকে গন্ডগোল হইচইয়ের কারণে আলীর ঘুম ভেঙে গেল। চোখ খুলতেই দেখতে পেল সমস্ত মুজাহিদ বুট পায়ে দিচ্ছে। এমনটা মনে হলো যে কোনো গোপন অভিযানে যাচ্ছে সবাই যেন। সে তড়াক করে উঠে গেল, অস্ত্র হাতে নিল, গুলিগোলা চেক করে কমান্ডার ওমরের কাছে এলো এবং ব্যাপারটা কি জিজ্ঞেস করতেই কমান্ডার ওমর বললেন, একটু আগেই ওয়্যারলেসের খবর এসেছে, আমাদের একটা গ্রুপ সম্পূর্ণভাবে শত্রু বাহিনী দ্বারা ঘেরাও হয়ে আছে। আমাদের কাছে সাহায্য চেয়েছে তারা। যদি এই মুহূর্তে আমরা তাদের সাহায্যে না করি তাহলে সবাই শেষ হয়ে যাবে, কেননা সেখান থেকে ভেগে যাওয়ার কোনো পথই নেই। আলীও সঙ্গে যাবার অনুমতি চাইল, কিন্তু কমান্ডার বললেন, একে তো সবেমাত্র বিশ্রাম নিচ্ছ, তাছাড়া তোমরা তো আমাদের মেহমান, সেজন্য আরামই করো আপাতত। কিন্তু আলী বারবার অনুমতি চাইতে লাগলে শেষ পর্যন্ত ওমর অনুমতি না দিয়ে পারলেন না। প্রায় 1.5 ঘন্টা চলার পর একটি পাহাড়ের পাদদেশে এসে আলী থামল। কমান্ডার ওমর ওয়্যারলেসে ওই ঘেরাও হয়ে থাকা গ্রুপের সাথে যোগাযোগের চেষ্টা করতে লাগলেন, কিন্তু যোগাযোগ করা সম্ভব হলো না। কমান্ডার খুব চিন্তিত হয়ে পড়লেন, কেননা ভোর হওয়ার আগেই তিনি তাদেরকে মুক্ত করতে চাচ্ছিলেন। দেরি হয়ে গেলে ঘেরাও ভাঙা যাবে না। তিনি আলীকে ওয়্যারলেস দিতে দিতে বললেন, চেষ্টা করতে থাকো, যোগাযোগ করা সম্ভব হয় কিনা।